যুবক সুন্দরী বিধবা কোটিপতি মালকিন গরিব চাকরের সঙ্গে যা করলেন মানবতা কেঁপে উঠল। বন্ধুরা, দিল্লির কাঁপুনি ধরানো ঠান্ডা সকাল ছিল। হাওয়ায় ঘন কুয়াশা ছড়িয়েছিল এবং প্রত্যেকটা শ্বাসের সঙ্গে ক্লান্তি ভিতর পর্যন্ত নেমে যাচ্ছিল। ২৯ বছরের অজয় কুমার তার ছেঁড়া পুরনো জ্যাকেটের ভিতর গুটিয়েছিল। এক হাতে পুরনো ফাইল ছিল যাতে তার আগের কাজের কাগজপত্র ছিল, আর অন্য হাতে মায়ের জন্য ওষুধের ছোট শিশি ধরা ছিল। সে রাস্তার ধার দিয়ে দ্রুত পায়ে হাঁটছিল। তার চোখে ঘুমের অভাব ছিল না, বরং তার থেকেও অনেক গভীর অস্থিরতা ছিল নিজের মায়ের ক্রমাগত খারাপ হয়ে যাওয়া শরীর নিয়ে। গত ৪-৫ দিন ধরে মায়ের খুব জ্বর ছিল এবং পকেটে টাকা একদম শেষ হয়ে গিয়েছিল। ঘরে শুধু একটা পুরনো টেবিল ফ্যান ছিল যেটা কোনো রকমে চলত, একটা ভাঙা খাটিয়া আর দেওয়ালে ঝোলানো ভগবানের পুরনো ছবি যেটা এখন আসার চেয়ে বেশি শুধু অভ্যাস হয়ে গিয়েছিল। অজয়ের পা দিল্লির সবচেয়ে ধনী এলাকা গুরুগ্রামের সেক্টর ৫৭র দিকে এগোচ্ছিল। সেখানে উঁচু উঁচু কোঠি ছিল, চকচকে দামি গাড়ি দাঁড়ানো ছিল এবং চারদিকে বৈভবের ঝলক ছড়িয়েছিল, যা তার গরিবীকে আরও গভীরভাবে উজ্জ্বল করে তুলছিল। প্রত্যেক গেটে কড়া চৌকিদার বসে থাকত এবং সর্বত্র একই উত্তর মিলত, এখন কোনো কাজ নেই ভাই, আগে দেখো। কিন্তু সেদিন হয়তো ভাগ্য তার প্রতি একটু দয়া দেখাতে চেয়েছিল, তাই তার সামনে গুপ্তা রেসিডেন্সের বিশাল গেট এসে পড়ল। লোহার উঁচু দরজা, যার ওপর চকচকে সোনালি অক্ষরে লেখা ছিল প্রিয়া গুপ্তা। অজয় ধীরে ধীরে চৌকিদারকে বলল, ভাইয়া, কোনো কাজ চাই, ড্রাইভার, মালি, চৌকিদার কিছুই চলবে। চৌকিদার তাকে মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে দেখল যেন তার গরিবীকে মেপে নিচ্ছিল। এখানে এভাবে কাজ মেলে না, রোজ স্যাঁকড়ো লোক আসে। অজয় মাথা নিচু করে অনুরোধ করল, বস একবার ভিতরে ম্যাডামকে বলে দিন, হয়তো নসিব এখান থেকেই খুলবে। কিছুক্ষণ পর গেট খুলল। বাইরে এলেন এক মহিলা, সাদা কুর্তায় খোলা লম্বা চুল আর মুখে গজবের আত্মবিশ্বাস। প্রিয়া গুপ্তা, প্রায় ৩৭ বছর বয়সী শহরের সফল বিজনেসওম্যান। চোখে হালকা ক্লান্তি ছিল, কিন্তু গলায় ঠান্ডা ভাব ছিল। তিনি কড়া লহজে জিজ্ঞেস করলেন, কি চাই তোমার? অজয় কাঁপা গলায় বলল, ম্যাডাম, কাজ, আমি কিছুই করতে পারি, ঘরে মা খুব অসুস্থ। প্রিয়া মাঝখানে থামিয়ে দিলেন, আমি দয়া করে নয়, প্রয়োজনের খাতিরে লোক রাখি। প্রথমে বলো, এরকম কাজ কখনো করেছ কি? জি, অনেক জায়গায় করেছি, কিন্তু গত কয়েক মাস ধরে মায়ের শরীর খারাপ হওয়ায় থেমে গিয়েছিলাম। প্রিয়া তাকে কয়েক পল গভীরভাবে দেখলেন। তার মুখে কঠোরতা ছিল, কিন্তু ভিতরে কিছু একটা হালকা পিগল ছিল। তিনি চৌকিদারের দিকে ফিরে বললেন, ঠিক আছে, রেখে দাও, কিন্তু মনে রেখো, গলতি বরদাস্ত করব না। অজয় মাথা নিচু করে বলল, ধন্যবাদ ম্যাডাম। এই দুটো শব্দে এত গভীরতা ছিল যে মনে হচ্ছিল কোনো চাকরির শুকরিয়া নয়, বরং জীবিত থাকার অনুমতির মতো লাগছিল। পরের সকালে যখন সূর্যের প্রথম কিরণ সঙ্গমরমরের চকচকে দেওয়ালে পড়ছিল, অজয় প্রথমবার গুপ্তা রেসিডেন্সের ভিতর পা রাখল। মহঙ্গা ইটালিয়ান কার্পেট, দেওয়ালে বিদেশি পেইন্টিং, ঝাড়লণ্ঠনের ঝিলমিল আলো, সব কিছু এত বৈভবপূর্ণ ছিল যে তার নিজের উপস্থিতি ভুল লাগছিল। বুড়ি নকরানি কমলা দিদি মুচকি হেসে বললেন, ডরমত বেটা, ম্যাডাম খুব কড়া, কিন্তু দিলের খারাপ নয়, শুধু চুপচাপ নিজের কাজ করো, প্রশ্ন করো না। অজয় মাথা নাড়ল, প্রশ্ন তো এখন নিজেকেও করি না দিদি। সে সারাদিন বিনা থামায় বিনা ক্লান্তিতে কাজ করতে থাকল। ফ্লোর চকচকে করা, বাসন ধোয়া, গার্ডেনে গাছে পানি দেওয়া, গাড়ি ধোয়া। তার হাতের পরিশ্রমে ক্ষুধা ছিল না, শুধু দায়িত্ব ছিল। সন্ধে নামতে নামতে যখন বাকি নৌকররা চলে গিয়েছিল, তখন সে ঝাড়ু রেখে বলল, ম্যাডাম, আজকের সব কাজ শেষ হয়ে গেছে। প্রিয়া খবরের কাগজ থেকে চোখ না তুলেই বললেন, ঠিক আছে, কাল ঠিক সময় আসবে। এইটুকু শুনেই অজয় মুখে হালকা হাসি ফুটে উঠল। কয়েক মাস পর কেউ তাকে কালের ওয়াদা দিয়েছিল। রাতে যখন সে নিজের ঝুপড়িতে ফিরল, তখন মায়ের শরীর আরও খারাপ হয়ে গিয়েছিল। সে হাতে ধরা ওষুধের শিশিটা দেখল, যেন তার মধ্যে জীবনের শেষ আশা বন্দী হয়ে আছে। মা দুর্বল গলায় জিজ্ঞেস করলেন, মেল গেয়া বেটা? হ্যাঁ মা, ভগবান শেষে শুনেই নিয়েছে। এবং মনে মনে সে ঠিক করল, যাই হোক না কেন, এই সুযোগ হাতছাড়া করব না।
বাইরে ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু তার ভিতরে মাকে বাঁচানো আর নিজেকে প্রমাণ করার আগুন জ্বলছিল। আগামী কয়েক সপ্তাহে গুপ্তা রেসিডেন্সে অনেক কিছু বদলে গেল। সবচেয়ে বড় পরিবর্তন ছিল এই বড় বাড়ির নীরবতার মধ্যে একজন মানুষের সত্যিকারের উপস্থিতির অনুভূতি। অজয় প্রত্যেক সকালে সূর্যের আগে আসত, গার্ডেনে ঝাড়ু দিত, ফ্লোরকে আয়নার মতো চকচকে করত এবং একটা শব্দ না করে সারা দিন কাজে ডুবে থাকত। তার চালে ক্লান্তি স্পষ্ট দেখা যেত, কিন্তু মুখে কখনো অভিযোগ ছিল না। প্রত্যেক কাজে সে এমন লগ্ন হয়ে লেগে থাকত যেন এই বাড়িটা তার নিজের। প্রিয়া বেশিরভাগ সময় অফিসের কাজে ব্যস্ত থাকতেন, মিটিং, কল, ইমেল আর নির্জীব মানুষের দুনিয়া। কিন্তু যখনই তিনি গলিঘর দিয়ে যেতেন, তার নজর অনায়াসে সেই ছেলের ঝুঁকে থাকা পিঠ আর ঘামে ভেজা শর্টে থমকে যেত। একদিন কমলা দিদিকে জিজ্ঞেস করলেন, এই নতুন ছেলেটা এত চুপ কেনি? বাকি নৌকর তো কথা বলতে বলতে থাকে। কমলা দিদি মুচকি হাসলেন। ম্যাডাম, চুপ তারাই থাকে যারা জীবন থেকে অনেক কিছু সহ্য করেছে। কথা বলা তাদের কাছে এখন বিলাসিতা হয়ে গেছে। প্রিয়া সেই মুহূর্তে চুপ করে রইলেন, কিন্তু এই কথা তার দিলে গভীরভাবে গেঁথে গেল। এক দুপুরের কথা, প্রিয়া হোম অফিসে কিছু জরুরি কাগজ দেখছিলেন। হঠাৎ বাগানের কোণে হইচই হল। খিড়কি দিয়ে ঝাঁকি দিয়ে দেখলেন অজয় মাটিতে বসে আছে, হাতে সেই ছোট ওষুধের শিশি। সে অনেকক্ষণ ধরে সেটার দিকে তাকিয়েছিল। তার মুখে এমন উদাসী ছিল যা শব্দে নয়, চোখের ভিতর থেকে বয়ে যাচ্ছিল। প্রিয়া নিজে নিচে নেমে এলেন এবং জিজ্ঞেস করলেন, ওটা কি? অজয় চমকে উঠল, শিশিটা লুকানোর চেষ্টা করল। কিছু না ম্যাডাম, ওষুধ। কার? যার জন্য আমি প্রত্যেক শ্বাস নিই। এই কথা শুনে প্রিয়া একদম চুপ হয়ে গেলেন। এটা শব্দ নয়, একটা সত্যের আঘাত ছিল যা দিলের আরপার চলে গেল। সেই মুহূর্তে তিনি আর কোনো প্রশ্ন করলেন না, শুধু ধীরে বললেন, ঠিক আছে, কাজ শেষ করে যাও। কিন্তু সেই রাতে প্রিয়া অনেক দেরি পর্যন্ত ঘুমাতে পারলেন না। কত বছর হয়ে গিয়েছিল যখন কারো কথা তাকে এভাবে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। তিনি বারবার ভাবছিলেন, এই ছেলেটা কে, কোন দুঃখকে এত ফামসিতে বয়ে বেড়াচ্ছে। পরের দিন তিনি অজয়কে ডাকলেন। তোমার মায়ের শরীর কেমন? অজয় কয়েক মুহূর্ত চুপ রইল। ঠিক নেই ম্যাডাম, ডাক্তার বলেছে ওষুধ নিয়মিত চালাতে হবে। কিন্তু প্রিয়া বুঝলেন অসম্পূর্ণ বাক্যটা টাকার কথা। তিনি বললেন, যদি সাহায্য লাগে তাহলে বলে দিও। অজয় তৎক্ষণাৎ বলল, না ম্যাডাম, আমি হিসান নিতে চাই না। কাজ করব, কামাবো, মাকে ঠিক করাবো। প্রিয়া প্রথমবার সেই গরিব ছেলের চোখের গভীরে তাকালেন। সেখানে গরিবই নয়, শুধু আত্মসম্মান ঝলমল করছিল। তিনি শুধু এটুকু বললেন, ঠিক আছে, কিন্তু যদি কখনো প্রয়োজন হয় তাহলে লজ্জা করো না। অজয় মাথা নিচু করে বলল, ধন্যবাদ ম্যাডাম, আমার লজ্জা হয় না, শুধু ভরসা চাই। এটা বলে সে চলে গেল এবং প্রিয়ার মনে হল যেন এই বাড়ির ঠান্ডা দেওয়ালে প্রথমবার মানবতার উষ্ণতার ছায়া পড়ল। ধীরে ধীরে দিন যেতে লাগল। প্রিয়া বুঝতে পারছিলেন যে বাড়িতে আগে শুধু নীরবতা আর দেখানো বৈভব ছিল, এখন সেখানে প্রত্যেক সকালে কারো সত্যতার সুবাস আসতে শুরু করেছে। অজয় জিনিসপত্র শুধু পরিষ্কার করত না, যেন বাড়ির উদাসীর স্তরগুলো ধুরে দিত। একদিন ঝড়ো বৃষ্টি হচ্ছিল। প্রিয়ার গাড়ি হঠাৎ খারাপ হয়ে গেল। ড্রাইভার ছুটিতে ছিল। অজয় কিছু না জিজ্ঞেস করে নিজে এগিয়ে গিয়ে সাহায্য করল। হাত গ্রিসে কালো হয়ে গেল, কাপড় পুরো ভিজে গেল, কিন্তু কাজ শেষ না করে সে সরল না। প্রিয়া বারান্দা থেকে সব দেখছিলেন। তিনি ভাবছিলেন, এই ছেলের মধ্যে কিছু একটা আছে যা বছরের পর বছর পর আমার দিলে হালচাল তৈরি করছে। সেই রাতে যখন প্রিয়া ব্যালকনিতে চা নিয়ে বসেছিলেন, তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। আগে এই বাড়িটা তাকে কেল্লা মনে হতো, এখন একটু ঘর মনে হচ্ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হয়তো ভগবান এই ছেলেকে এজন্য পাঠিয়েছে যাতে আমাকে মনে করিয়ে দেয় মানবতা এখনও জীবিত আছে। নিচে গার্ডেনে অজয় গভীর রাত পর্যন্ত ঝাড়ু দিচ্ছিল। সে ওপরে তাকালো। দুজনের চোখ দুই পলের জন্য মিলল এবং সেই দুই পলে ধনী গরিবের মাঝের সব দূরত্ব মিটে গেল। দিন যেতে লাগল এবং গুপ্তা রেসিডেন্সের মাহল আর আগের মতো রইল না। যেখানে আগে প্রত্যেক কোণ চুপচাপ ডুবে থাকত, এখন সেখানে জীবনের হালকা হালকা আওয়াজ শোনা যেতে লাগল। অজয় এখন বাড়ির প্রত্যেক কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। কখনো বাগানের গাছে নতুন জীবন ভরে দিত, কখনো প্রিয়ার অফিস রুমে ফাইলগুলো সাজিয়ে দিত, আর কখনো কখনো যখন প্রিয়া ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন তখন চুপচাপ এক কাপ গরম চা তার সামনে রেখে দিত, কিছু না বলে, কোনো আশা ছাড়াই। শুরুতে প্রিয়ার কাছে এসব অদ্ভুত লাগত। এক গরিব ছেলে যে শুধু কাজ করে না, খেয়ালও রাখে। কিন্তু এখন এসব তার কাছে স্বাভাবিক লাগতে শুরু করেছিল। তিনি অনেকবার নিজেকে তার কাছাকাছি স্বচ্ছন্দ বোধ করতেন। একদিন তিনি জিজ্ঞেস করলেন, অজয়, তুমি এত শান্ত কিভাবে থাকো? জীবন কখনো ঠকায়নি?
সে হালকা হেসে বলল, ঠকানো অভ্যেস হয়ে গেলে দুঃখ থাকে না ম্যাডাম। তার কথায় যে গভীরতা ছিল তা কোনো বড় পড়াশোনা করা মানুষের মধ্যেও কষ্ট করে মিলত। প্রিয়ার ভিতরে কিছু বদলাতে শুরু করেছিল। তিনি বুঝতে পারছিলেন যে মানুষের আসল দাম তার কাপড়ে, ব্যাংক ব্যালেন্সে বা পদে নয়, তার স্বভাব আর দিলে হয়। একদিন প্রিয়া কমলা দিদিকে বললেন, এই ছেলেটা বাকিদের থেকে আলাদা। কমলা দিদি বললেন, হ্যাঁ ম্যাডাম, হয়তো ভগবান এটাকে আপনার বাড়িতে এজন্য পাঠিয়েছে যাতে আপনার খামোশিকে কেউ শুনতে পারে। প্রিয়া মুচকি হাসলেন, কিন্তু ভিতরে কিছু গলে গেল। তার মনে পড়ল স্বামীর মৃত্যুর পর পুরো বাড়ি ভরা থাকা সত্ত্বেও কত খালি লাগত। তিনি আর কারো ওপর ভরসা করতে পারেননি, কিন্তু এখন সেই ভয় ধীরে ধীরে ভাঙতে শুরু করেছিল। সেই সন্ধ্যায় বৃষ্টির পর মাটির সৌন্দর্য হাওয়ায় ছড়িয়েছিল। প্রিয়া দেখলেন অজয় ছাদে গাছের টব সামলাচ্ছে। হঠাৎ তার পা পিছলে গেল এবং সে পড়ে গেল। প্রিয়া দৌড়ে ওপরে পৌঁছলেন। তার হাত ছিলে গিয়েছিল, রক্ত বেরোচ্ছিল। তিনি ঘাবড়ে বললেন, তোমার চোট লেগেছে? কিছু না ম্যাডাম, ছোট্ট ঘা। বকবক করো না। তিনি তৎক্ষণাৎ ফার্স্ট এড বক্স নিয়ে এসে নিজে ব্যান্ডেজ করলেন। অজয় শুধু তাকে দেখছিল। যে মহিলা এতদিন সবকিছুতে দূরত্ব আর নিয়ম রাখতেন, আজ তার জখমে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে মায়ের মতো লাগছিলেন। প্রিয়া তার চোখে তাকিয়ে বললেন, এ তো কাজ করো না, তোমার হাতেরও আরাম দরকার। অজয় ধীর গলায় বলল, আরাম তো আমিরদের শখ হয় ম্যাডাম, আমাদের গরিবদের শুধু শ্বাস নেওয়ার মহলত মেলে। প্রিয়া চুপ হয়ে গেলেন। প্রথমবার কোনো গরিব তাকে এত স্পষ্ট আর ভয় ছাড়া সত্য বলেছিল, কিন্তু দুনিয়া কখনো কোনো সত্যিকারের রেস্টেকে এভাবে ফুলতে দেয় না। ধীরে ধীরে বাড়ির অন্য নৌকরদের মধ্যে ফিসফাস শুরু হলো, ম্যাডামের খেয়াল এখন নতুন ছেলের ওপর বেশি। শুনেছি নিজে তার জন্য ওষুধ নিয়ে গিয়েছেন। কোথাও কিছু চলছে না তো? এই কথাগুলো দেওয়ালে ধাক্কা খেয়ে অজয়ের কাছে পৌঁছল। প্রথমে সে অগ্রাহ্য করল, কিন্তু একদিন সে নিজে প্রিয়াকে মেহমানদের থেকে শুনে ফেলল। প্রিয়া, তোমার নকারদের থেকে দূরত্ব রাখা উচিত, লোকে নানা কথা বলছে। অজয়ের আত্মা কেঁপে উঠল। রাতে সে কমলা দিদিকে বলল, দিদি, আমি কাল থেকে আসব না। কেন বেটা, কি হলো? এখন আমার উপস্থিতি কারো সাহায্য করছে না, বোঝা হয়ে গেছে। পরের সকালে যখন প্রিয়া নিচে নামলেন, তখন বাড়িটা অস্বাভাবিক খালি লাগল। কিচেনে নীরবতা, গার্ডেনে কেউ নেই। তিনি কমলা দিদিকে জিজ্ঞেস করলেন, অজয় কোথায়? কমলা দিদি ইতস্তত করে বললেন, ম্যাডাম, সে চলে গেছে, সবার কথা তার খুব খারাপ লেগেছে। প্রিয়ার হাত থেকে কফির কাপ পড়ে গেল। কোথায় গেছে? হয়তো মায়ের কাছে পুরনো কলোনিতে। প্রিয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। টেবিলে সেই ওষুধের শিশি পড়েছিল যেটা অজয় যাবার সময় ভুলে গিয়েছিল। তিনি সেটা তুলে নিলেন এবং শক্ত করে ধরলেন। তার চোখ ভরে এলো। যারা বোঝে না তারাই সবচেয়ে বেশি ভাঙে। সেই রাতে তিনি অনেক দেরি পর্যন্ত ব্যালকনিতে দাঁড়িয়ে রইলেন। নিচে গভীর নীরবতা ছিল আর ওপরে চাঁদ তার সঙ্গী। তিনি ভাবছিলেন, হয়তো এই বাড়ি আবার নীরবতার পথ ধরল। অজয় চলে যাবার পর গুপ্তা রেসিডেন্স আবার পুরনো নীরবতায় ডুবে গেল। দামি ফার্নিচার, ঝাড় লণ্ঠনের আলো, সবকিছু আগের মতোই ছিল। শুধু প্রিয়ার দিল আগের চেয়ে অনেক বেশি খালি হয়ে গিয়েছিল। প্রত্যেক সকালে তার নজর গার্ডেনের দিকে যেত, যেখানে একসময় অজয় গাছে পানি দিত। এখন সেই গাছগুলো মূর্ঝে যাচ্ছিল, যেন তারাও তার অভাব অনুভব করেছে। অফিসেও মন বসত না। মিটিংয়ের মাঝে মন ভেসে যেত, যেন কোনো অসম্পূর্ণ গল্প হঠাৎ বন্ধ হয়ে গেছে। এক সন্ধ্যায় তিনি ব্যালকনিতে বসেছিলেন, হাতে সেই ওষুধের শিশি। সেটার দিকে তাকিয়ে তিনি নিজেকে বললেন, কখনো কখনো মানুষ না বলেও অনেক কিছু বলে যায়, আর আমি শুনতে পাইনি। অন্যদিকে অজয়ের জীবন আবার পুরনো সংগ্রামে ফিরে এসেছিল। পুরনো কলোনির সরু গলিতে তার ছোট্ট ঘর ছিল, যেখানে তার মা সুশীলা দেবী খাটিয়ায় শুয়ে থাকতেন। জ্বর আরও বেড়ে গিয়েছিল। অজয় দিনভর ছোটখাটো কাজ করত, সন্ধ্যায় মায়ের কাছে বসত আর বারবার একই কথা বলত, বাস কয়েকদিন আর মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভিতর থেকে সে জানত এখন অবস্থা তার হাতের বাইরে। ওষুধ দামি ছিল। ডাক্তার বড় হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন। একদিন ওষুধের দোকানে সে জিজ্ঞেস করল, উধারে ওষুধ মিলবে? দোকানদার মানা করে দিল। অজয় ফুটপাতে বসে পড়ল, মাথা নিচু, মুখ হতাশায় ভরা। উধার। সেই রাতে প্রিয়া সিদ্ধান্ত নিলেন আর সহ্য করতে পারবেন না। কিছু রিশতের দায়িত্ব নয়, জবাবদিহি হয়ে যায়। পরের সকালে তার লাক্সারি গাড়ি পুরনো কলোনির সরু গলিতে পৌঁছল। আশেপাশের লোক অবাক হয়ে দেখছিল, এত বড় বিজনেস ওম্যান এখানে কি করছেন?
প্রিয়া ধীরে ধীরে এগোলেন। মাটি আর আর্দ্রতায় ভরা রাস্তায় তার জুতো নোংরা হয়ে যাচ্ছিল, কিন্তু মনে শুধু একটা নাম, অজয়। তিনি একটা ছোট ঘরের সামনে থামলেন এবং দরজায় টোকা দিলেন। ভিতর থেকে সুশীলা দেবীর কাশি আর অজয়ের গলা এলো, কন? দরজা খুলল। সামনে প্রিয়াকে দেখে অজয় থমকে গেল। ম্যাডাম, আপ এখানে? আমি কি শুধু আমার কঠির চকচকে দেওয়ালের মধ্যে থাকি? ঘরে সুশীলা দেবী শুয়েছিলেন, খুব দুর্বল, শ্বাস উখড়ে উখড়ে আসছিল। প্রিয়া ঝুঁকে তার কাছে বসলেন। এত জ্বর, ডাক্তার ডাকতে হবে। অজয় বলল, এখন আর কিছু হবে না ম্যাডাম, আমরা চেষ্টা করে দেখেছি। তোমার কি মনে হয় ভগবান চান তুমি হার মেনে নাও? প্রিয়া তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে ড্রাইভারকে বললেন, ডাক্তারকে ফোন করো আর অ্যাম্বুলেন্স ডাকো, জলদি। অজয় স্তব্ধ হয়ে গেল। যে মহিলার থেকে সে দূরত্ব বানিয়েছিল, আজ তার ঘরের মাটিতে হাঁটু গেড়ে বসেছে। প্রিয়া বললেন, আমি তোমাকে সেদিন থামাইনি, কারণ মনে হয়েছিল তুমি আহত। কিন্তু এখন চুপ থাকা গুনাহ হবে। যদি মানবতা পাপ হয়, তাহলে হ্যাঁ, আমি সেই পাপই করছি। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এলেন, ইলাজ শুরু হলো। প্রিয়া নিজে ওষুধ ধরে সাহায্য করতে লাগলেন। সুশীলা দেবী চোখ খুললেন, প্রিয়াকে দেখে ধীরে জিজ্ঞেস করলেন, আপ কৌন হে বেটি? প্রিয়া মুচকি হেসে বললেন, বাস আপনার ছেলের শুভচিন্তক। ভগবান এমন মানুষকেই পাঠান। সুশীলা দেবী মুচকি হেসে আবার ঘুমিয়ে পড়লেন। অজয়ের চোখে জল ছিল। ম্যাডাম, আপনার মনে নেই লোকের কথা? লোকে সেই কথাই বলে যারা নিজেরা মানবতা বোঝে না। যদি সাহায্য করা ভুল হয়, তাহলে আমি প্রত্যেক দিন এই ভুল করব। রাত গভীর হতে লাগল। মা ঘুমিয়ে গেলেন। অজয় জানালার কাছে বসেছিল, প্রিয়া চেয়ারে। দুজনের মাঝে কোনো শব্দ নেই, শুধু একটা খামোশ রিশতা, যা করুণা, সত্য আর সম্মান দিয়ে বোনা। সকালে যখন প্রথম কিরণ এলো, সুশীলা দেবী চোখ খুললেন এবং প্রিয়াকে দেখে বললেন, বেটা এ কন? অজয় কিছু বলার আগেই প্রিয়া বললেন, আপনার ছেলেও আমার। সুশীলা দেবীর ঠোঁট কাঁপল। ভগবান তোমাকে সুখ দেখ বেটি। তার চোখ নম ছিল, কিন্তু মুখে গভীর শান্তি। সেই সকালে সেই গরিব ঘরে যে শান্তি নেমে এলো, তা কোনো মহলে কষ্ট করে মিলত। দিন যেতে লাগল এবং সুশীলা দেবীর শরীর ধীরে ধীরে সামলাতে লাগল। প্রিয়া প্রত্যেক দিন আসতেন, কখনো ফল নিয়ে, কখনো ওষুধ নিয়ে, কখনো শুধু চুপচাপ বসতে। এখন তিনি কঠির মালকিন নন, সেই ঘরের বেটি হয়ে গিয়েছিলেন। অজয়ের কাছে প্রথমে অদ্ভুত লাগত। এক আমির মহিলা, যিনি কখনো কাউকে ছোঁয়া থেকে ঝিঝকোতেন, আজ তার মায়ের পা টিপছেন, কপালে পট্টি রাখছেন। সে তাদের দেখত এবং মনে মনে ভাবত, দুনিয়া যাই বলুক, এটাই আসল আমিরি। এক সন্ধ্যায় প্রিয়া চুপচাপ জিজ্ঞেস করলেন, অজয়, তোমার স্বপ্ন কি? সে হাসল, সেই হাসি যা বছরের পর বছর কোথায় হারিয়ে গিয়েছিল। স্বপ্ন? গরিবদের স্বপ্ন তো রুটির সঙ্গে ঘুমিয়ে যায় ম্যাডাম। না, প্রিয়া গম্ভীর গলায় বললেন, কখনো মেনো না যে গরিবই স্বপ্ন মেরে ফেলে, সে শুধু তাদের জাগতে দেয় না। সেই রাতে অজয় অনেক দেরি পর্যন্ত ভাবতে লাগল। এই সেই মহিলা, যিনি প্রথমবার তাকে সম্মানের সাথে দেখেছিলেন, যিনি তার গরিবীর পিছনে লুকানো মানুষটাকে চিনে নিয়েছিলেন। কয়েক মাস পর সুশীলা দেবী পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। তিনি মুচকি হেসে প্রিয়ার হাত ধরলেন। বেটি, তু তো ভগবানের রূপ নিকলি। আমার ছেলে তোর এহসান জিন্দিগি ভার নেহি চুকা পায়েগা। প্রিয়া বললেন, এহসান নয় আম্মা, রিশতা। অজয় এসব দেখছিল, তার ভিতরে ভাবনার তুফান চলছিল। সে বুঝতে পারছিল না যে মহিলা তাকে চাকরি দিয়েছিলেন, তিনি এখন তার জীবনের ধড়কন হয়ে গেছেন। কিন্তু দুনিয়াকে সত্য কোথায় দেখা যায়? লোকে আবার কথা বলতে শুরু করল। প্রিয়া গুপ্তা এখন সেই গরিব ছেলের সঙ্গে দেখা যায়, বলছে রোজ মিলে। পয়সাওয়ালাদের তো খবর নেই, কিন্তু এটা হদ্দ হয়ে গেছে। এই কথা প্রিয়ার কাছেও পৌঁছল। এবার তিনি চুপ থাকার সিদ্ধান্ত নিলেন না। এক প্রেস কনফারেন্সে তিনি স্পষ্ট বললেন, যদি কোনো গরিবের সাহায্য করা পাপ হয়, তাহলে আমি এই পাপ রোজ করব। যদি কোনো সত্যিকারের মানুষকে সম্মান দেওয়া গুনাহ হয়, তাহলে আমি প্রত্যেক দিন এই গুনাহ করতে প্রস্তুত। তার কথা খবরের কাগজের হেডলাইন হয়ে গেল। প্রিয়া গুপ্তা, মানবতা আমেরই গরিবী দেখে না। কয়েকদিন পর তিনি আবার অজয় ঘরে পৌঁছলেন। সূর্য ডুবছিল, হাওয়ায় হালকা ঠান্ডা ছিল। অজয় দরজায় বসে মায়ের জন্য শাল বুনছিল। প্রিয়া তার সামনে এসে দাঁড়ালেন। অজয়, এখন তোমার মা ঠিক আছে? তুমিও ঠিক আছো? এখন আমি জিজ্ঞেস করতে চাই, আমি কি তোমাকে ছাড়া ঠিক থাকতে পারবো? অজয় থমকে গেল। ম্যাডাম, আপনি কি বলছেন? যা আমার দিল বলেছে। এখন আমি একা থাকতে চাই না। অজয় নজর নিচু করল। লোকে কি বলবে ম্যাডাম?
লোকে সেই কথাই বলে যারা নিজেরা কিছু অনুভব করে না। আমি জানি তোমার সঙ্গে থাকা কোনো বরদানের কম নয়। অজয়ের ভেতরে যেন বাঁধ ভেঙে গেল। সে ধীরে বলল, আপনি আমাকে জিন্দেগি দিয়েছেন ম্যাডাম। যদি আপনার সঙ্গে থাকা আমার সৌভাগ্য হয় তাহলে আমি ইনকার কিভাবে করব। কয়েকদিন পর একটা ছোট মন্দিরের প্রাঙ্গণ ফুলে সাজানো হয়েছিল। না ব্যান্ড বাজা, না ভিড়, শুধু কমলা দিদি আর কয়েকজন পাড়ার লোক। অজয় সাদা কুর্তায় আর প্রিয়া হালকা গোলাপি শাড়িতে একে অপরের সামনে দাঁড়িয়ে সাত ফেরা নিলেন। অজয় কাঁপা হাতে প্রিয়ার কপালে সিঁদুর পরাল। সেখানে তালি বাজল না, শুধু কিছু আসল আঁসু ছিল। সেই মুহূর্তে আমিরি আর গুরিবি দুটোই একে অপরের সামনে মাথা নত করল। কয়েক মাস পর গুপ্তা রেসিডেন্স আবার আলোয় ভেসে গেল, কিন্তু এবার সেই আলো ঝাড়লণ্ঠন থেকে নয়, দিল থেকে বেরোচ্ছিল। প্রিয়া এখনও সেই ছিলেন, কিন্তু মুখে স্থায়ী হাসি ছিল। অজয় এখনও সেই ছিল, কিন্তু পায়ে নতুন আত্মবিশ্বাস ছিল। বাড়ির প্রত্যেক কোণে জীবন কথা বলছিল। সকালে যখন সূর্যের প্রথম কিরণ তুলসীর গাছে পড়ল, সুশীলা দেবী দিয়া জ্বাললেন এবং মুচকি হেসে বললেন, ভগবান দেরি করলেন, কিন্তু জবাব মানুষের রূপে দিলেন। প্রিয়া পিছন থেকে বললেন, না আম্মা, এসব আপনার দোয়ার ফল। অজয় মায়ের পা ছুঁয়ে বলল, এখন এই বাড়ি শুধু কোঠি নয়, আমাদের মন্দির, যেখানে মানবতা বাস করে। এবং দূর আকাশে সূর্য যেন সাক্ষী দিল, পয়সা থেকে নয়, দিল থেকে মানুষ আমির হয়। এখন আপনাদের একটা প্রশ্ন, কমেন্ট করে অবশ্যই উত্তর দেবেন। যদি আপনি প্রিয়ার জায়গায় থাকতেন, তাহলে কি সমাজের পরোয়া না করে অজয়কে আপন করে নিতেন? যদি এই গল্পটা আপনার দিল ছুঁয়ে থাকে, তাহলে চ্যানেল কাহানি বাই প্রভাতকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। কমেন্টে আপনার নাম আর শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্প কোথায় কোথায় দিল ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে একটা নতুন ভাবুক গল্প নিয়ে। ততক্ষণ সুখে থাকুন, সুস্থ থাকুন এবং মা বাবাকে অনেক সময় আর ভালোবাসা দিন।